এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 121 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 121 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 11 ক। দেখো, এখানে 1 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রাজুর উচ্চতা হচ্ছে 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। দেখো, এই যে দুইজনের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, এই দুইজনের উচ্চতা কিন্তু দুই রকমভাবে প্রকাশ করা হয়েছে, তাই না? রাজুর উচ্চতা প্রকাশ করা হয়েছে মিটারে এবং তার ভাইয়ের উচ্চতা প্রকাশ করা হয়েছে ডেসিমিটারে, তাই না? এবং আমাদের এবারে উত্তর বের করতে বলা হয়েছে কি? আমাদের বলা হয়েছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। আবার দেখো, আমাদের উত্তর বের করতে বলা হয়েছে কিন্তু সেন্টিমিটারে, তাই না? এখানে কিন্তু 3 রকমের হিসেব আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে মিটার, একটি হচ্ছে ডেসিমিটার এবং আমাদের উত্তর বের করতে বলা হয়েছে সেন্টিমিটারে। তাহলে এইভাবে প্রশ্ন যদি করা হয়, আমাদের কিন্তু প্রশ্ন দেখে ভয় পাবার কোনো কারণ নেই। আমরা আজকে শিখব যে এইরকম মিটার থেকে কিভাবে সেন্টিমিটারে প্রকাশ করতে হয়, কিংবা ডেসিমিটার থেকে কিভাবে খুবই সহজেই সেন্টিমিটারে প্রকাশ করতে হয়, অর্থাৎ একটি থেকে কিভাবে আরেকটিতে প্রকাশ করতে হয়। এখন এটি শেখার জন্য আমরা খুব সুন্দর এবং খুবই মজার একটি টেকনিক আজকে শিখব। ঠিক আছে, একটি ছন্দ আমরা শিখব। দেখো, ছন্দটি হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেখো, এই ছন্দটি নিশ্চয়ই আমরা খুবই সহজেই মুখস্থ রাখতে পারবো, তাই না? আমরা যদি আবারও এই ছন্দটিকে একটু বলি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেখো, কত মজার একটি ছন্দ। আচ্ছা দেখো, আমরা এই ছন্দের মাধ্যমে কিভাবে এই মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, দেখো এই বিষয়টি আমরা শুরুতে শিখে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সেই ছন্দটিকে খুব সুন্দর করে কিন্তু এখানে লিখেছি, তাই না? দেখো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন এটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে মিটার থেকে সেন্টিমিটারে নিতে পারি, কিংবা ডেসিমিটার থেকে কিভাবে সেন্টিমিটারে নিতে পারি, কিংবা আমরা কিভাবে করে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে পারি, অর্থাৎ আমরা একটি থেকে কিভাবে করে আরেকটিতে প্রকাশ করতে পারি সেই বিষয়টি শিখব। দেখো, এই যে কিলাইয়া কথাটি বলা হয়েছে, এই কিলাইয়া কথা দ্বারা আমরা ধরে নিতে পারি হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার। আমরা ধরে নিই কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার। আচ্ছা, এরপরে রয়েছে হাকাইয়া। হাকাইয়া মানে হচ্ছে হেক্টোমিটার। হাকাইয়া মানে হচ্ছে হেক্টোমিটার। এরপরে রয়েছে ডাকাত। ডাকাত মানে হচ্ছে ডেকামিটার। ঠিক আছে, ডাকাত মানে হচ্ছে ডেকামিটার। এরপরে রয়েছে মারিলে। মারিলে মানে হচ্ছে মিটার, শুধু মিটার। ঠিক আছে, মারিলে মানে হচ্ছে শুধু মিটার। এরপরে রয়েছে দেশে। দেশে মানে হচ্ছে ডেসিমিটার। দেশে মানে হচ্ছে ডেসিমিটার। এরপরে রয়েছে শান্তি। শান্তি মানে হচ্ছে সেন্টিমিটার। শান্তিতে হচ্ছে সেন্টিমিটার। এবং সর্বশেষ রয়েছে মিলি। মিলিতে হচ্ছে মিলিমিটার। এই যে মিলিবে দেখতে পাচ্ছি, মিলিবে মানে হচ্ছে মিলিমিটার। দেখো, প্রত্যেকটি শব্দের কিন্তু এক একটি করে নিচে আমরা অর্থ লিখে দিয়েছি, তাই না? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার, তাই না? এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এককগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এইগুলোই কিন্তু আমাদের বইতে দেওয়া থাকবে, তাই না? হয়তো ডেসিমিটার থেকে আমাদের ডেকামিটারে নিতে বলবে, অথবা সেন্টিমিটার থেকে আমাদের হেক্টোমিটারে নিতে বলবে, অথবা কিলোমিটার থেকে আমাদের মিটারে নিতে বলবে। এইভাবে করেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে বলা হবে, তাই না? আচ্ছা, এখন 1 নম্বর প্রশ্নে যেহেতু আমাদের বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে মিটার থেকে সেন্টিমিটারে নিতে হবে, তাই না? কারণ বলা হয়েছে রাজুর উচ্চতা হচ্ছে 1.35 মিটার, তাই না? আচ্ছা, এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। এখন এই মিটারকেও আমাদের কি করতে হবে? আমাদের মিটারকেও নিতে হবে কিন্তু সেন্টিমিটারে, আবার
ডেসিমিটারকেও, যেহেতু তার ভাইয়ের উচ্চতা ডেসিমিটারে দেওয়া রয়েছে, তাহলে এই ডেসিমিটারকেও নিতে হবে কিন্তু সেন্টিমিটারে, তাই না? কারণ আমাদের উত্তরে বলা হয়েছে কি যে তাদের বয়সের যে পার্থক্যটা সেটি সেন্টিমিটারে প্রকাশ করো। যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে, যার কারণে আমরা কিন্তু এই ডেসিমিটারকেও সেন্টিমিটারে নেব এবং মিটারকেও কিন্তু সেন্টিমিটারে নেব। ঠিক আছে? আচ্ছা, এখন কিভাবে করে নিতে পারি দেখো, আমরা সব সময় লক্ষ্য করব এই পাশ থেকে, যদি ধরো কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে, এই পাশ থেকে যখন আমরা এই পাশে যাব, যেমন ধরো কিলোমিটার থেকে আমাদের বলা হলো মিটারে নিতে, তার মানে এই পাশ থেকে কিন্তু আমরা ডান পাশে যাচ্ছি। যখন আমরা ডান পাশে যাব তখন গুণ করতে হয়, এবং যখন আমরা বা পাশে যাব মানে উল্টো সাইডে যাব তখন আমাদের ভাগ করতে হয়। যেমন আমরা ধরে নিচ্ছি যে সেন্টিমিটার থেকে আমাদের প্রকাশ করতে বলা হলো হেক্টোমিটারে, যে সেন্টিমিটার থেকে হেক্টোমিটারে প্রকাশ করো। দেখো তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, দেখো সেন্টিমিটার থেকে কিন্তু যাচ্ছি বা দিকে। যখন বা দিকে যাব তখন কিন্তু হয়ে যাবে ভাগ, অর্থাৎ ডান দিকে গেলে হবে গুণ এবং বা দিকে গেলে হবে ভাগ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যদি এই অঙ্কটিকে সমাধান করি, এই সূত্রটিকে ব্যবহার করে যদি আমরা অঙ্কটিকে সমাধান করি, 1 নম্বরে আমাদের বলা হয়েছিল কি, আমাদের 1 নম্বরে বলা হয়েছে রাজুর উচ্চতা হচ্ছে 1.35 মিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখলাম হচ্ছে রাজুর উচ্চতা, আমরা প্রথমে লিখলাম হচ্ছে রাজুর উচ্চতা 1.35 মিটার, অর্থাৎ এটি কিন্তু রয়েছে মিটারে। কিন্তু আমাদের উত্তরে প্রকাশ করতে বলা হয়েছে কি, আমাদের কিন্তু দেখো শেষে বলা হয়েছে যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারে কিন্তু আমাদের উত্তরটিকে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই মিটারটাকে কিন্তু এই অবস্থায় রাখা যাবে না, ওকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এখন যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কিভাবে করে প্রকাশ করব দেখো, ও কিন্তু এখন রয়েছে মিটারে, তাই না? এই দেখো রয়েছে মিটার, এই মিটার থেকে প্রকাশ করবো যেহেতু সেন্টিমিটারে, সেন্টিমিটার কোন দিকে রয়েছে, এই যে রয়েছে সেন্টিমিটার, তার মানে মিটার থেকে এই সেন্টিমিটারের কাছে যাবে, তাই না? যখন এই ডান দিকে যাবে তখন আমরা কি জানি, ডান দিকে গেলে হয়ে যায় গুণ, তাই না? অর্থাৎ এই যে 1.35 মিটার রয়েছে, আমরা এটিকে শুরুতে লিখব, আমরা লিখব হচ্ছে 1.35, আমরা নিচে একটা সমান চিহ্ন দিতে পারি, হ্যাঁ 1.35 এখানে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে যেহেতু ডান দিকে গিয়েছে, যার কারণে আমরা কি করব, এখানে একটি গুণ চিহ্ন দেবো, আর যদি বা দিকে যেত তাহলে আমরা ভাগ চিহ্ন দিতাম, তাই না? এখন গুণ দিলাম, এবারে কত দ্বারা গুণ করব দেখো, যেহেতু মিটারে এখন রয়েছে, তাই না, ও কিন্তু এখন মিটারে রয়েছে, মিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দিব, এবং তারপরে এই যে এক একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই এক এক ঘরের জন্য আমরা এক একটি শূন্য দিব। যেমন দেখো এইখানে প্রথমে এই ঘরে যেহেতু আমরা যাব, মিটার থেকে কিন্তু আমরা শুরুতে এই ঘরে গেলাম, তাই না? তাহলে এই ঘরে গেলে ওর জন্য আমরা একটি শূন্য দিলাম, এরপর এই জায়গা থেকে কিন্তু এই সেন্টিমিটারে গেলাম, তাহলে এই ঘরের জন্য কিন্তু আমরা আরও একটি শূন্য দেব। ঠিক আছে? অর্থাৎ যে কয়টি ঘরকে টপকে আমরা এই পাশে যাব সেই কয়টি ঘরের জন্য এক একটি করে আমরা শূন্য দেব। যেহেতু 2টি ঘর টপকে আমরা সেন্টিমিটারের কাছে গিয়েছি, যার কারণে এখানে 2টি শূন্য দিয়েছি। এবারে দেখো, এবারে যদি আমরা এই দুটিকে গুণ করে দিই তাহলে কত হয়, আমরা জানি গুণের ক্ষেত্রে যে দশমিকের গুণের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, হ্যাঁ দেখো এই যে এখানে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 1.35, আমরা কি করব, এখানে লিখে দেবো 1, এই দশমিকটা আমরা পরে লিখবো, ঠিক আছে? এখানে যে 135 রয়েছে আমরা এটিকে লিখে দেবো 135, এবং তারপর আমরা দশমিকটাকে কোথায় বসাবো দেখো, আমরা দশমিক বসাবো হচ্ছে এইখানে, আমরা লক্ষ্য করব যে এখানে কতগুলো সংখ্যা রয়েছে, মানে কতগুলো অঙ্ক রয়েছে। যেমন দেখো 1 2 3, এখানে যেহেতু 3টি অঙ্ক রয়েছে তার মানে আমরা এখানে 3 সংখ্যার পরে দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, 3 সংখ্যার পরে এই জায়গাতে যদি দশমিক বসাই, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের গুণফল বের করা হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি আলাদা জায়গাতেও এই গুণটিকে করো তাহলে দেখবে তোমাদের দশমিকটা এই জায়গাতেই বসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একদম শেষে গিয়ে যদি দশমিক থাকে, এই দশমিক দিলেও সমস্যা নেই এবং না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এখানে দশমিক না দিলেও এখানে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? কারণ যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি 135 মিটার, 135, ও মিটার না, এখন কিন্তু আগে ছিল মিটার, এখন হয়ে গেল কি, এখন কিন্তু হয়ে গেল সেন্টিমিটার, তাই না? আমরা এখানে লিখবো এবারে সেন্টিমিটার। আচ্ছা 135 সেন্টিমিটার। আচ্ছা, রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করলাম, এবার একই রকমভাবে তার ভাইয়ের যে উচ্চতা সেটিকেও তো সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাই না? এবার আমরা লিখব তার ভাইয়ের উচ্চতা, আমরা লিখব তার ভাইয়ের উচ্চতা, তার ভাইয়ের উচ্চতা দেওয়া রয়েছে কত দেখো, আমরা যদি বইতে লক্ষ্য করি এখানে বলা হয়েছে তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 সেন্টিমিটার, 9.6 ডেসিমিটার, তাই না? 9.6 ডেসিমিটার, ডেসিমিটার কিন্তু বলা হয়েছে, ডেসিমিটার।
মিটার। এখন এটি কিন্তু রয়েছে ডেসিমিটারে, এবার আমাদের এটিকে কিসে নিতে হবে? একই রকমভাবে কিন্তু সেন্টিমিটারে নিতে হবে, তাই না? আচ্ছা, এটিকে যেভাবে সেন্টিমিটারে নিয়েছে ডেসিমিটারকেও এখন আমরা সেন্টিমিটারে নেব। এখন দেখো ডেসিমিটার রয়েছে কোথায়? এই যে দেখতে পাচ্ছি ডেসিমিটার রয়েছে, ডেসিমিটার থেকে নেব হচ্ছে আমরা এবারে সেন্টিমিটারে। তাহলে আমরা নিচে কি করব? এখানে যা রয়েছে এটিকে একই রকমভাবে রেখে দেবো, একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখলাম 9.6, একই রকমভাবে রেখে দিলাম। এবার দেখো ডেসি থেকে কিন্তু যাবে সেন্টিমিটারে, তাই না? তার মানে ডান দিকে কিন্তু যাচ্ছে, ডান দিকে গেলে কি হয়? গুণ হয়, তাই না? আমরা এখানে একটি গুণ চিহ্ন দিলাম। এবারে কত দ্বারা গুণ করব? যেহেতু ডেসিমিটারে আছে, এই ডেসিমিটারের জন্য একটি 1 দিব, আমরা একটি 1 দিলাম। এরপরে যেহেতু পাশের ঘরে গেলে এক এক ঘরের জন্য এক একটি শূন্য দিতে হয়, যেহেতু এখানে এক ঘর, তার মানে এক ঘরের জন্য আমরা একটি শূন্য দেবো, আমরা এখানে একটি শূন্য দিলাম। এরপরে দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে কি, এইখানে আমরা গুণ করে যেটি পাবো সেটি কিন্তু হয়ে যাবে সেন্টিমিটার, তাই না? আমরা এই শেষে লিখতে পারি সেন্টিমিটার। আবার দেখো এই কাজটি এই জায়গাতেও কিন্তু আমরা চাইলে করতে পারতাম, এই জায়গাতে গুণ করে কিন্তু আমরা সেন্টিমিটার পেয়েছি, তাই না? আমরা এখানেও লিখতে পারতাম সেন্টিমিটার। আচ্ছা, এবার যদি আমরা এই দুটিকে গুণ করি, দেখো আমরা গুণ করার ক্ষেত্রে কি করব? আমরা এই যে দশমিকটাকে দেখতে পাচ্ছি, দশমিকটাকে শুধু দিব না, তাই না? আমরা এই যে 9 এবং 6 দেখতে পাচ্ছি, এইটিকেই যদি আমরা গুণফলের জায়গায় লিখে দিই 9 এবং 6। এখন আমরা এইখানে এসে কোথায় এই দশমিকটাকে বসবে? আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা দেখবো যে এই পাশে কতটি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক, 10-এর মধ্যে কিন্তু দুইটি অঙ্ক রয়েছে, তাই না? যার কারণে আমরা এক ঘর দুই ঘর, এই দুই ঘরের পাশে এই জায়গাতে দশমিকটাকে দিব। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে গিয়ে দশমিক কিন্তু না দিলেও হয়, তাই না? আচ্ছা, আমরা চাইলে এখানে দশমিক দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এই যে দেখো যে 96 আমরা পাচ্ছি, এটি কিন্তু এখন সেন্টিমিটার হয়ে গেল, অর্থাৎ 96 সেন্টিমিটার, 96 সেন্টিমিটার। এখন এই যে রাজুর উচ্চতা, এটিও আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম, আবার তার ভাইয়ের উচ্চতা এটিকেও আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম। এবার আমরা কি করব? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার, তাদের উচ্চতার পার্থক্য বের করতে বলা হয়েছে। আর আমরা জানি পার্থক্য কিভাবে বের করতে হয়, যখনই পার্থক্য বের করতে বলা হবে তখনই আমরা বিয়োগ করব, পার্থক্য মানেই কিন্তু বিয়োগ, ঠিক আছে? অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। দেখো রাজুর উচ্চতা হচ্ছে 135 সেন্টিমিটার আর তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার, তাহলে বেশি উচ্চতা কার? বেশি উচ্চতা কিন্তু রাজুর, তার মানে এই রাজুর উচ্চতা থেকে আমরা তার ভাইয়ের উচ্চতাকে এবারে বিয়োগ করব। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা দেখো আমার যেহেতু নিচে জায়গা কম, আমি তোমাদের পাশে লিখে দেখাচ্ছি। আমরা লিখব সুতরাং উচ্চতার পার্থক্য, উচ্চতার পার্থক্য, দেখো আমরা লিখলাম হচ্ছে সুতরাং উচ্চতার পার্থক্য। এবার আমরা কি করব? আমরা বড় সংখ্যাটি থেকে কিন্তু ছোট সংখ্যাটিকে বিয়োগ করব। বড় হচ্ছে কোনটি? রাজুর উচ্চতা যেহেতু বেশি, দেখো 135 সেন্টিমিটার, যার কারণে আমরা কি করব? এখানে আমরা লিখব হচ্ছে 135 বিয়োগ হচ্ছে কি? বিয়োগ হচ্ছে তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার, আমরা লিখব হচ্ছে 96। এখন শেষে কিন্তু সেন্টিমিটার আমরা লিখে দেবো, তাই না? অর্থাৎ সেন্টিমিটার আমরা লিখে দেবো। আচ্ছা, এবার যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। শেষে এখানে রয়েছে 5 থেকে কি আমরা এই 6কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 5 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এখন এই 5কে যদি আমরা বড় বানাতে চাই, আমরা কিভাবে বড় বানাবো? এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে আমরা নিয়ে আসবো। ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 5, যখন এই 3-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15, তাই না? এবারে কিন্তু 6-এর চাইতে বড় হয়ে গেল। এবার এই 15 থেকে যদি আমরা 6কে বিয়োগ করে দিই, তাহলে আমরা জানি থাকে হচ্ছে আরও 9, আমরা এখানে লিখে দিলাম 9। এরপর দেখো এখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি আর 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 3 নেই, কারণ 3 থেকে আমরা 1কে ধার করে 5-এর কাছে দিয়েছিলাম, তাই না? যার কারণে 3 থেকে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2, তাই না? এখন দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 2। এখন এই 2 থেকে কি আমরা এই 9কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 2 থেকে 9 অনেক বড়, যার কারণে আমাদের এই 2টাকে আগে বড় বানাতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো? একই রকমভাবে পাশে যে 1 রয়েছে ওর কাছ থেকে এই 1কেই আমরা 2-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবার এই 12 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা জানি 12 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, তাই না? তাহলে দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 রয়েছে, এখানে কি আসলেই 1 রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু 1 নেই, কারণ 1 থেকে কিন্তু আমরা এই 1কেই ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 0। 0 থেকে এই পাশে কিন্তু আর কিছু নেই, তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0ই হয়, তাই না? তার মানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 39 সেন্টিমিটার। এটি হচ্ছে কি তাদের যে উচ্চতার পার্থক্য হচ্ছে 39 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের উত্তর।
আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 39 সেন্টিমিটার। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে একটু নিচে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে, তাই না? তার কাছে কিন্তু মোট 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি কি করতে চান? তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। এখন 15টি শার্ট যদি তিনি তৈরি করতে চান, তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? আচ্ছা, তাহলে এই 15টি শার্ট তৈরি করতে তিনি একটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই যে কাপড়ের হিসাব দেখো, এখানে বলা হয়েছে 375 ডেসিমিটার, তাই না? এখানে কিন্তু ডেসিমিটারের হিসাব দেওয়া রয়েছে এবং আমাদের উত্তরে বের করতে বলা হয়েছে কি কত সেন্টিমিটার। তার মানে ডেসিমিটার থেকে কিন্তু আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে ডেসিমিটার থেকে কিন্তু আমাদের প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করেছেন, তাই না? যার কারণে এই 375 ডেসিমিটার এটিকে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে একটা শার্টের জন্য তিনি কত ডেসিমিটার কাপড় ব্যবহার করেছেন, তাই না? এই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এই উত্তরটি পেয়ে যাব। এবং যখন আমরা একটি শার্টের হিসাব যখন আমরা বের করতে পারবো, হ্যাঁ, সেটি কিন্তু ডেসিমিটারে বের হবে এবং তখন সেই একটি শার্টের হিসাব থেকে আমরা কি করব? এই ডেসিমিটারটাকে পরবর্তীতে আমরা সেন্টিমিটারে নিব। ঠিক আছে, তাহলে 2 নম্বর দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা 2 নম্বর দিয়ে লিখতে পারি 15টি শার্টের জন্য 15টি শার্টের জন্য 15টি শার্টের শার্টের জন্য কাপড় দরকার দেখো, আমরা লিখলাম 15টি শার্টের জন্য কাপড় দরকার কত ডেসিমিটার বলা হয়েছে? 375 ডেসিমিটার, তাই না? আমরা লিখলাম 375 ডেসিমিটার, তাই না? আমরা লিখবো হচ্ছে ডেসিমিটার। আচ্ছা, আমরা লিখলাম 15টি শার্টের জন্য কাপড় দরকার 375 ডেসিমিটার। এখন আমরা নিচে লিখবো হচ্ছে, সুতরাং একটি শার্টের জন্য কাপড় দরকার 15টি শার্টের জন্য যদি 375 ডেসিমিটার কাপড় যদি দরকার হয়, তাহলে একটি শার্টের জন্য কি নিশ্চয়ই অনেক কম কাপড় দরকার হবে, তাই না? যার কারণে আমরা এবারে কী করব? এই 375 ডেসিমিটারকে আমরা ভাগ করব কিন্তু 15 দ্বারা, তাই না? আচ্ছা, এখন আমরা যদি নিচে লিখি 375 ভাগ হচ্ছে 15। এখন যখন আমরা এই 375কে 15 দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমরা এই ডেসিমিটারের হিসাবটাই পাবো, তাই না? আমরা এখানে পাবো কিন্তু ডেসিমিটারের হিসাব। এখন যদি আমরা একটু আলাদা জায়গাতে ভাগ করি, দেখো আমরা এই 375কে যদি আমরা ভাগ করি হচ্ছে 15 দ্বারা, হ্যাঁ, দেখো 15-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, যার কারণে আমরা শুরুতে এই দুটি অঙ্ককে ভাগ করব, তাই না? দেখো দুটি অঙ্ক মিলে হয়ে যায় 37। এখন এই 37কে যদি 15 দ্বারা ভাগ করি, কবার ভাগ করা যাবে? আমরা জানি 15কে 15 দুগুণ 30, অর্থাৎ 2বার ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 2, 15 দুগুণ হয় 30, আমরা নিচে লিখে দিলাম 30। এখন যদি এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, 7 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 7, 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আচ্ছা, আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, এখানে পাচ্ছি শুধুমাত্র 7। এরপরে পাশে যে 5 রয়েছে, 5টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দেবো, তাই না? আচ্ছা, যখন নিচে নামালাম তখন এখানে মোট হয়ে গেল 75। এবার আমরা দেখবো যে 15-এর সঙ্গে কতকে গুণ করলে 75 হয়। আমরা জানি 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, তাই না? অর্থাৎ 15-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 15 75। দেখো এই 75-এর সঙ্গে কিন্তু আমাদের মিলে গেল। এখন এই 75 থেকে নিচের এই 75কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 25, তাই না? এই 25টাকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো, অর্থাৎ 25 ডেসিমিটার। আমাদের কিন্তু এখনও দেখো এই 25টা ডেসিমিটারে রয়ে গেল, তাই না? কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে সেন্টিমিটারে। এখন এই ডেসিমিটারকে কিন্তু আমাদের সেন্টিমিটারে নিতে হবে। দেখো ডেসিমিটার কোথায় রয়েছে? ডেসিমিটার কিন্তু রয়েছে এই জায়গাতে, আর সেন্টিমিটার কোথায়?
তার পাশে রয়েছে এই জায়গাতে রয়েছে সেন্টিমিটার, তাই না? এখন এই ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটারে নিই তাহলে আমরা কি করব? দেখো আমরা শুরুতে এখানে একটি সমান চিহ্ন দিব। এখন এখানে রয়েছে 25, তাই না? আমরা 25 লিখলাম একই রকমভাবে। এরপরে দেখো ডেসি থেকে যেহেতু সেন্টিতে যাবে, তার মানে এই দিকে যাবে, ডান দিকে যাবে। আর যখন ডান দিকে যায় তখন কি হয়? গুণ হয়। আমরা এখানে একটি গুণ চিহ্ন দিলাম। এবারে কত দ্বারা গুণ করব? দেখো যেহেতু ডেসিমিটারে এখন রয়েছে, এই জন্য এই ডেসিমিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দিব, তাই না? আমরা এখানে একটি 1 দিলাম। এরপরে দেখো ডেসি থেকে যেহেতু সেন্টিতে যাবে, অর্থাৎ এক একটি ঘরের জন্য আমরা এক একটি শূন্য দিই। এই সেন্টির জন্য আমরা একটি শূন্য দিলাম, এখানে দিলাম 0। এখন দেখো এখানে লিখলাম আমরা 25 গুণ 10। এখন কিন্তু আমরা লিখবো এখানে সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার। আচ্ছা, এখন কিন্তু আর ডেসিমিটার থাকবে না। এখন এই 25 এবং 10কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব 250 সেন্টিমিটার, তাই না? আমরা সংক্ষেপে লিখতে পারি সেমি। 250 সেন্টিমিটার। তোমরা আলাদা জায়গাতে চাইলে কিন্তু গুণ করেও দেখতে পারো, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা কিন্তু এখন এটিকে সেন্টিমিটারে প্রকাশ করে ফেললাম। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো 250 সেন্টিমিটার। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রেজা সে প্রতি মিনিটে হচ্ছে 45 মিটার করে হাঁটে। দেখো রেজার হিসাবটা কিন্তু মিটারে আমাদের বোঝানো হয়েছে, তাই না? অর্থাৎ বলা হয়েছে প্রতি মিনিটে সে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। আচ্ছা, একজনের হিসাব দেওয়া রয়েছে মিটারে এবং আরেকজনের হিসাব দেওয়া রয়েছে সেন্টিমিটারে। এখন বলা হয়েছে কে দ্রুত হাঁটে। এখন কে দ্রুত হাঁটে এটি বোঝার জন্য আমাদের কিন্তু হয় এই দুটিকেই মিটারে প্রকাশ করতে হবে, আর না হয় এই দুটিকেই সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো এই দুটির ভিতরে যেটি ছোট সেটিতে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের বুঝতে কিন্তু খুবই সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, মিটার এবং সেন্টিমিটার এই দুটির ভিতরে কিন্তু সেন্টিমিটারটা ছোট, যার কারণে এই মিটারকেও যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, আর ও তো আগে থেকে সেন্টিমিটার রয়েছে, এই দুটিকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা খুব সহজেই কিন্তু দেখে বুঝতে পারবো যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। আচ্ছা, এখানে আরও একটি বিষয় দেখো, এখানে কিন্তু রেজার হিসাবে বলা হয়েছে মিনিটে, অর্থাৎ প্রতি মিনিটে সে 45 মিটার করে হাঁটে, অথচ মিনের ক্ষেত্রে বলা হয়েছে প্রতি সেকেন্ডে। এখানে কিন্তু সেকেন্ডের হিসাব দেওয়া রয়েছে, আর এখানে রেজার ক্ষেত্রে কিন্তু মিনিটের হিসাব দেওয়া রয়েছে, তাই না? তাহলে মিনিট এবং সেকেন্ড এই দুটোর মধ্যে ছোটোকে, যেহেতু সেকেন্ড ছোট, তার মানে এই মিনিটটাকেও আমরা সেকেন্ডে পরিণত করব, ঠিক আছে? আমরা জানি 1 মিনিটে কয় সেকেন্ড হয়? 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে প্রতি মিনিটে 45 মিটার হাঁটে, তার মানে কিন্তু আমরা এটিকে এইভাবেও বলতে পারি যে 60 সেকেন্ডে 45 মিটার করে হাঁটে। তাহলে 60 সেকেন্ডে যদি 45 মিটার হাঁটে, 1 সেকেন্ডে কয় মিটার হাঁটে সেটি আমরা বের করলেই তো পেয়ে যাব যে মিনা কি 1 সেকেন্ডে বেশি হাঁটে নাকি রেজা 1 সেকেন্ডে বেশি দ্রুত হাঁটে, তাই না? আচ্ছা দেখো, তাহলে 3 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখবো? শুরুতে লিখবো হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ডে রেজা হাঁটে হচ্ছে 45 মিটার। আচ্ছা দেখো, আমরা 3 নাম্বার দিয়ে লিখবো রেজা, আমরা লিখবো হচ্ছে রেজা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট বা 60 সেকেন্ডে। আমাদের কিন্তু সেকেন্ডের হিসাব দেওয়া রয়েছে, যার কারণে আমরা কিন্তু এই 1 মিনিটকে 60-এ অর্থাৎ 60 সেকেন্ডে পরিণত করলাম, ঠিক আছে? আমরা লিখলাম রেজা 1 মিনিট বা 60 সেকেন্ডে 60 সেকেন্ডে হাঁটে। 60 সেকেন্ডে হাঁটে কত মিটার বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 45 মিটার, তাই না? আমরা লিখলাম হচ্ছে 45 মিটার। আচ্ছা, 45 মিটার। আচ্ছা দেখো, আমরা লিখলাম রেজা 1 মিনিটে বা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার। এখন দেখো এটি কিন্তু মিটারে রয়েছে, তাই না? এখন আমরা কি করব? আমরা এই মিটারটাকে কিন্তু সেন্টিমিটারে নেব, তাই না? কারণ হচ্ছে মিনার হিসাবটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাই না? এখন এই মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই, দেখো আমরা শুরুতে নিচে একটি সমান দাগ দিব, এরপরে এখানে রয়েছে 45, আমরা লিখে দিলাম 45। এবারে আমরা মিটার দেখতে পাচ্ছি কোথায়? এই যে মিটার, মিটার থেকে নেব কোথায়? কিসে? সেন্টিমিটারে নেব। এই যে কিন্তু সেন্টিমিটার, দেখো এই মিটার থেকে নেব হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ এই দিকে ডান দিকে যেহেতু যাবে তার মানে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা এখানে একটু গুণ চিহ্ন দিলাম। এবারে কত দ্বারা গুণ করব? দেখো যেহেতু মিটারে রয়েছে
রয়েছে, মিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দেব, 1 দিলাম। এরপরে এখানে যে কয়টি ঘর এই সেন্টিমিটারে আসতে গেলে যে কয়টি ঘরকে টপকে আসতে হবে প্রতিটি ঘরের জন্য কিন্তু আমরা একটি করে শূন্য দেব। এই দেখো প্রথমে রয়েছে ডেসিমিটার, এই ডেসিমিটারের জন্য আমরা একটি শূন্য দিলাম। তারপরে রয়েছে সেন্টিমিটার, এই সেন্টিমিটারের জন্য কিন্তু আরও একটি শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখো তাহলে এখানে মোট হয়ে গেল 100, অর্থাৎ 45-এর সঙ্গে যদি আমরা 100কে গুণ করি তাহলে কত হবে দেখো, 45-এর 45 থেকে যাবে এবং এখানে যে দুইটি শূন্য আমরা দেখতে পাচ্ছি এই দুইটি শূন্য কিন্তু এই জায়গায় যোগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ 4500 হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আলাদা জায়গাতেও এই দুটি সংখ্যাকে গুণ করে দেখতে পারো, তোমাদের উত্তর এই 4500ই হবে। ঠিক আছে, এখন এই যে 4500 পাচ্ছি এটি কিন্তু এখন আর মিটারে নেই, তাই না? এই যে এই দুটিকে যখন আমরা গুণ করলাম তখন কিন্তু হয়ে গেল সেন্টিমিটার, এখানে হয়ে গেল সেন্টিমিটার। তাহলে এই 4500 কিন্তু সেন্টিমিটার, অর্থাৎ আমরা বুঝতে পারি রেজা 60 সেকেন্ডে হাঁটে হচ্ছে 4500 সেন্টিমিটার। ঠিক আছে, এখন যদি 60 সেকেন্ডে 4500 সেন্টিমিটার হাঁটে 1 সেকেন্ডে কি নিশ্চয়ই কম হাঁটবে, তাহলে আমরা এবারে লিখতে পারি নিচে, আমরা লিখতে পারি সুতরাং রেজা 1 সেকেন্ডে হাঁটে। আচ্ছা, 60 সেকেন্ডে যদি 4500 সেন্টিমিটার হাঁটে তাহলে 1 সেকেন্ডে তো নিশ্চয়ই অনেক কম হাঁটবে, তাই না? যার কারণে আমরা এবারে কী করবো, এই 4500কে আমরা 60 দ্বারা ভাগ করব। আমরা লিখবো হচ্ছে 4500 ভাগ 60 এবং এই শেষে রয়েছে সেন্টিমিটার, আমরা লিখে দেবো সেন্টিমিটার। এবার যদি 4500কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো, আমরা শুরুতে যদি এই ভাগটিকে করি আমরা প্রথমে লিখবো হচ্ছে 60 এবং তারপরে মাঝখানে লিখবো হচ্ছে 4500, তাই না? আমরা মাঝখানে লিখলাম 4500। এখন আমরা দেখবো যে এখানে মোট কতটি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক, দুটি অঙ্ক, যেহেতু দুটি অঙ্ক তার মানে আমরা প্রথম এই দুটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। দেখো এই দুটি অঙ্ক মিলে হয়ে যায় কিন্তু 45, তাই না? এই দুটি অঙ্ককে একসঙ্গে ধরলে হয় 45, কিন্তু 45 কিন্তু 60-এর চাইতে ছোট, যার কারণে আমরা কী করবো, আরও একটি অঙ্ককে এখান থেকে বাড়িয়ে নেব। অর্থাৎ আরও একটি অঙ্ক, এই প্রথম শূন্যটাকে যদি বাড়িয়ে নিই তাহলে 450 এই তিনটি মিলে হয়ে গেল 450। এবার আমরা দেখব যে 60-এর সঙ্গে কতকে গুণ করলে 450-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? তাহলে আমরা একটু আলাদা জায়গাতে যদি গুণ করে দেখি যে 60-এর সঙ্গে কতকে গুণ করলে, 60-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 450-এর সবচাইতে আলাদা সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। তাহলে আমরা যদি 60-এর সঙ্গে এবারে ধরো 8কে গুণ করি, আমরা যদি 8কে গুণ করি, দেখো 8 এবং 0কে গুণ করলে হয় 8 0 গুণে 0, তারপর হচ্ছে 6 এবং 8কে গুণ করলে হয় 6 8 48, 6 8 হয়ে যায় 48। তার মানে এখানে কিন্তু মোট হয়ে যায় 480, কিন্তু আমাদের এই জায়গাতে রয়েছে কিন্তু 450, তাই না? আমাদের এটি যেহেতু বড় হয়ে গেছে তার মানে আমরা এই 8কে কিন্তু নিতে পারবো না। আমরা এবার যদি 60কে 7 দ্বারা গুণ করি, দেখো 7 এবং 0 মিলে হয় হচ্ছে 7 0 গুণে 0, তারপর হচ্ছে 7 এবং 6কে গুণ করলে হয় 6 7 42, তাই না? আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 420, এটি কিন্তু 445-এর সবচাইতে কাছের সংখ্যা, তাই না? যার কারণে এই 7কে লিখবো হচ্ছে আমরা উত্তরের ঘরে এবং 7 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছে 420, তাহলে এই 420কে কিন্তু আমরা লিখে দেবো নিচে। এবার যদি এই 450 থেকে 420কে বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 5 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা লিখে দিলাম 3, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 30, এবার এই পাশে কিন্তু আরও একটি শূন্য বাকি রয়ে গেল, তাই না? এই শূন্যটাকে যদি নিচে আমরা নামিয়ে দিই তাহলে হয়ে গেল 300। এবারে আমরা দেখব যে 60-এর সঙ্গে কতকে গুণ করলে 300 হয়। আমরা যদি 60-এর সঙ্গে 5কে গুণ করি, দেখো তাহলে কত হয়, যদি আমরা 5কে গুণ করি, দেখো 5 0 গুণে হয় 0 এবং 5 6 30, তার মানে এইখানে কিন্তু আমরা 300 পেয়ে যাচ্ছি। অর্থাৎ 60-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 300, আমরা এখানে লিখে দিলাম 5 এবং নিচে লিখে দিলাম 300। এবারে 300 থেকে 300কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা এই যে 75 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের ভাগফল, আমরা এই জায়গাতে কিন্তু লিখে দেব 75। অর্থাৎ আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে 75 সেন্টিমিটার। দেখো এটি কিন্তু এখন সেন্টিমিটারে হয়ে গেল, অর্থাৎ আমরা এটি দ্বারা বুঝতে পারি রেজা 1 সেকেন্ডে হাঁটে হচ্ছে 75 সেন্টিমিটার এবং আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার, এটি তো দেয়াই রয়েছে, তাই না? তাহলে রেজা যদি 75 সেন্টিমিটার হাঁটে এবং মিনা যদি 80 সেন্টিমিটার হাঁটে তাহলে কে বেশি দ্রুত হাঁটে? মিনা কিন্তু অবশ্যই দ্রুত হাঁটে, তাই না? এখন আমরা এখানে লিখতে পারি এবং মিনা মিনা 1 সেকেন্ডে হাঁটে 1 সেকেন্ডে হাঁটে কত সেন্টিমিটার? আমাদের প্রশ্নেই কিন্তু বলা হয়েছে 80 সেন্টিমিটার,
তাই না, 80 সেন্টিমিটার। আচ্ছা, রাজু হাঁটে হচ্ছে 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার, আর মিনা 1 সেকেন্ডে মানে একই সময়ে হাঁটে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে দুজনের ভিতরে কে বেশি হাঁটে? এই 80 যেহেতু বড়, তার মানে কিন্তু মিনা বেশি হাঁটে, তাই না? সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মিনা দ্রুত হাঁটে। আমরা লিখতে পারি সুতরাং মিনা মিনা দ্রুত হাঁটে। মিনা দ্রুত হাঁটে। দেখো, এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এই কথাটি লিখে দেবো যে মিনা দ্রুত হাঁটে। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে লতিফ সে বাজারে গিয়ে 3.5 কেজি চাল কিনলেন, 8 হেক্টোগ্রাম সবজি কিনলেন এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? দেখো, এখানে এই যে তিনি চাল কিনলেন, তারপরে হচ্ছে সবজি কিনলেন, মাংস কিনলেন, এই তিনটের হিসাব কিন্তু আমাদের 3 রকমভাবে দেওয়া রয়েছে। যেমন দেখো, চালের হিসাব দেওয়া রয়েছে কেজিতে, সবজির হিসাব দেওয়া রয়েছে হেক্টোগ্রামে এবং মাংসের হিসাব দেওয়া রয়েছে গ্রামে, তাই না? এবং আমাদের এই যে উত্তর বের করতে বলা হয়েছে তিনি মোট কত কেজি বাজার করলেন, এই দেখো এখানে কিন্তু আমাদের কেজিতে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা কিন্তু সব অঙ্কেই এই বিষয়টি খেয়াল করব যে আমাদের প্রশ্নে কিসে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে যেহেতু কেজিতে প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে এখানের প্রত্যেকটি সংখ্যাকে অর্থাৎ এই যে চালের হিসাব, সবজির হিসাব, মাংসের হিসাব, এইগুলো যাতেই দেয়া থাকুক না কেন আমাদের কিন্তু কেজিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ চাল কিন্তু কেজিতে রয়েছে, এটিকে আমাদের আর কিছু করার নেই। সবজিটা যেহেতু হেক্টোগ্রামে রয়েছে, এই হেক্টোগ্রাম থেকে কিন্তু আমাদের কেজিতে নিতে হবে। তারপরে মাংস রয়েছে গ্রামে, এই গ্রাম থেকেও কিন্তু আমাদের কেজিতে নিতে হবে, তাই না? কেজি মানে কি? কেজি মানে কিন্তু কিলোগ্রাম। ঠিক আছে, কেজি দেখে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে আমরা কি করব? শুরুতে সবগুলোকে কেজিতে নিয়ে তারপরে কিন্তু যোগ করব, তাই না? তারপরে কিন্তু আমরা যোগ করব যে তিনি মোট কত কেজি বাজার করলেন। এই যে চালের ওজন, তারপরে সবজির ওজন কত কেজি হলো, তারপরে মাংসের ওজন কত কেজি হলো, এই সবগুলোকে কিন্তু আমরা যোগ করলে পেয়ে যাব যে তিনি মোট কত কেজি বাজার করলেন। অঙ্কটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, তাহলে 4 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখতে পারি লতিফ, আমরা লিখতে পারি হচ্ছে লতিফ চাল কিনলেন, তাই না? চাল চাল কিনলেন, চাল কিনলেন কত কেজি? আমাদের কিন্তু বলা হয়েছে চাল কিনলেন 3.5 কেজি, 3.5 কেজি। আচ্ছা, এটি যেহেতু কেজিতে দেয়াই রয়েছে, তার মানে কিন্তু এটিকে আর আমাদের কিছু করার দরকার নেই, তাই না? এটিকে এইভাবে রেখে দিব। এরপর নিচে লিখবো হচ্ছে লতিফ চালের পরে আর কি কিনলেন? সবজি কিনলেন। এই চালের নিচে আমরা লিখবো হচ্ছে এবারে সবজি। লতিফ সবজি কিনলেন। সবজি কিনলেন কতটুকু বলা হয়েছে? 8 হেক্টোগ্রাম। আমরা এখানে লিখে দেবো 8 হেক্টোগ্রাম, 8 হেক্টোগ্রাম। তাই না? এখন এই যে হেক্টোগ্রাম রয়েছে, এই হেক্টোগ্রামটাকে কিন্তু আমাদের এবারে কেজিতে নিতে হবে, তাই না? কারণ প্রতিটি হিসাবকেই কিন্তু আমরা কেজিতে নিব। এখন আমরা এটিকে কিভাবে কেজিতে নিতে পারি? আমরা এখানে নিচে একটি সমান চিহ্ন দিলাম, এখানে যেহেতু 8 রয়েছে, 8কে একই রকমভাবে রেখে দিলাম। এখন এটি রয়েছে কিন্তু হেক্টোগ্রামে, হেক্টোগ্রাম থেকে কিন্তু আমরা এবারে কেজিতে নিব। কেজি মানে কি? কেজি মানে কিন্তু কিলোগ্রাম। আচ্ছা, হেক্টোগ্রাম কোথায় রয়েছে? এখানে দেখো, আমরা এই যে সূত্রটি দেখো, আমি কিন্তু প্রত্যেকবারে এই সূত্রটি তোমাদের দেখিয়ে দেখিয়ে সমাধান করছি, তাই না? এই সূত্রটি তোমরা মনে রাখবে এবং প্রয়োজনে তোমরা তোমাদের খাতায় যে কোনো একটি জায়গাতে এই সূত্রটি লিখে রাখবে এবং তারপরে সেটি দেখে দেখে এই অঙ্কগুলো সমাধান করবে। আচ্ছা, 8 যেহেতু হেক্টোগ্রামে রয়েছে, এই দেখো কিন্তু হেক্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। হেক্টোগ্রাম থেকে আমরা নেব হচ্ছে এবারে কিসে? কেজিতে। কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিলোগ্রাম, তাই না? তাহলে হেক্টো থেকে যেহেতু কিলোতে যাবে, তার মানে উল্টো দিকে যাবে। উল্টো দিকে গেলে কি হয়? আমরা জানি উল্টো দিকে গেলে কিন্তু ভাগ হয়। তাহলে 8কে আমরা কি করবো? এবারে ভাগ করবো। আমরা এখানে একটি ভাগ চিহ্ন দিলাম। এখন ভাগ করব কত দ্বারা? ঠিক একই রকমভাবে এই যে হেক্টোতে রয়েছে, হেক্টোর জন্য একটি আমরা 1 দিব। আমরা এখানে একটি 1 দিলাম। এরপরে আমরা জানি এই পাশে এক একটি ঘরের জন্য এক একটি শূন্য দিতে হয়। এখানে যেহেতু একটি ঘর রয়েছে, যার কারণে আমরা একটি শূন্য দিব। আচ্ছা, তাহলে 8কে যদি আমরা এবারে ভাগ করি 10 দ্বারা, হ্যাঁ, আমরা এইবারে কিন্তু ভাগ করলে পেয়ে যাব হচ্ছে কিলোগ্রাম, মানে কেজিতে কিন্তু পেয়ে যাব, তাই না? আর এখানে আমরা লিখতে পারি কিলোগ্রামও লিখতে পারি, আবার কিন্তু আমরা চাইলে কেজিও লিখতে পারি। ঠিক আছে, আমরা এখানে ধরো কেজি লিখে দিলাম, যেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে আমরা এখানে লিখে দিলাম কেজি।
আচ্ছা, এখানে কিন্তু কিলোমিটার রয়েছে। তোমরা আবার ভাবতে পারো যে কিলোমিটার রয়েছে, তাহলে আমরা কিভাবে করে কিলোগ্রামে নিলাম? এই যে মিটার রয়েছে সব জায়গাতে, দেখো এখানে আমরা মিটারের হিসাব যখন করব তখন আমরা সব জায়গাতে মিটার ধরবো, যখন আমরা গ্রামের হিসাব করব তখন কিন্তু সব জায়গায় আমরা গ্রাম ধরবো, যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম এইভাবে করে ধরবো। ঠিক আছে, যখন আমাদের যেটি প্রয়োজন তখন কিন্তু আমরা সেটিকে ধরবো, যেখানে মিটার প্রয়োজন সেখানে মিটার ধরবো, যেখানে গ্রাম প্রয়োজন সেখানে কিন্তু আমরা গ্রাম ধরবো। আচ্ছা, এখন এই 8কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, দেখো আমরা যদি উপরে নিচে ভাগ করি তাহলে কিন্তু আমরা এটিকে খুব সহজেই বুঝতে পারবো, তাই না? উপরে যেহেতু প্রথমে রয়েছে 8, এই 8কে আমরা উপরে লিখে দিলাম, এরপরে ভাগ বলতে আমরা এই দাগ থেকেই কিন্তু বুঝতে পারি ভাগ, তাই না? এবং নিচে রয়েছে 10, আমরা নিচে লিখে দিলাম 10। এখন এইভাবে উপরে নিচে কিন্তু আমরা সহজ নিয়মে ভাগ করে শিখেছিলাম। আমরা জানি এরকম ভাগের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, এই উপরের সংখ্যাটিকে কিন্তু উত্তরে গিয়ে লিখতে হয়। উপরে রয়েছে 8, আমরা এখানে লিখে দিলাম 8। এখন আমরা কি করবো, এখানে দশমিক বসাবো, তাই না? আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা লক্ষ্য করব নিচের এই ঘরটিকে। এখানে আমরা দেখব যে 1-এর পরে কয়টি সংখ্যা রয়েছে, তাই না? কয়টি শূন্য রয়েছে। যে কয়টি শূন্য থাকবে সেই সংখ্যার আগে কিন্তু আমাদের দশমিক বসাতে হয় উল্টো দিক থেকে। দেখো এখানে যেহেতু 1-এর পরে একটি শূন্য রয়েছে, তার মানে এইখানেও 1-এর এক ঘর আগে, অর্থাৎ এই 8-এর আগে এক ঘর আগে এই জায়গাতে আমাদের একটি দশমিক বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা জানি দশমিকের আগে যদি কখনো কোনো সংখ্যা না থাকে তখন কিন্তু সেই জায়গাতে একটি শূন্য দিতে হয়। এর জন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম, তার মানে আমাদের উত্তর হয়ে গেল 0.8 কেজি। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 0.8 কেজি। আচ্ছা, আমরা এক লাইনে লিখি। হ্যাঁ, আমার এখানে যেহেতু জায়গা কম, যার কারণে আমি এক লাইনে লিখে দিচ্ছি। এই কেজিটাকে আমরা একদম শেষে গিয়ে লিখি। আমরা লিখতে পারি বা 0.8 কেজি। আচ্ছা, আমাদের এটিকে কিন্তু কেজিতে প্রকাশ করা হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা চালের হিসাব পেলাম, সবজির হিসাব পেলাম। এবারে আমাদের বাকি রইল কি? আমরা লিখবো হচ্ছে লতিফ আর কি কিনেছিল? মাংস কিনেছিল। আমরা এখানে সবজির নিচে লিখবো হচ্ছে মাংস। আমরা লিখলাম হচ্ছে মাংস কিনলেন। মাংস কিনলেন কত গ্রাম? এটি কিন্তু গ্রামে রয়েছে, তাই না? 2400 গ্রাম। 2400 গ্রাম। আচ্ছা, এই যে গ্রাম রয়েছে, এই গ্রামটাকে কিন্তু এইভাবে রাখা যাবে না, গ্রামটাকেও কিন্তু আমরা এবারে কেজিতে প্রকাশ করব, তাই না? আচ্ছা, তাহলে গ্রামটাকে কিভাবে কেজিতে প্রকাশ করব? আমরা নিচে একটি সমান চিহ্ন দিলাম, এখানে রয়েছে 2400, আমরা এখানে একই রকমভাবে 2400কে শুরুতে লিখে দিলাম, আমরা লিখে দিলাম 2400। এবার আমরা দেখবো যে গুণ হবে না ভাগ হবে। দেখো এখানে কিন্তু গ্রাম রয়েছে, তাই না? এইখানে কিন্তু আমরা কোথাও গ্রাম দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা মিটার দেখতে পাচ্ছি। এই মিটারের জায়গাতেই কিন্তু আমরা এবারে গ্রামটাকে বসাবো। ঠিক আছে, যেখানে মিটার দরকার আমাদের সেখানে মিটার ধরবো এখানে, এবং যেখানে আমাদের গ্রাম দরকার সেই সময় কিন্তু আমরা এই জায়গাতে গ্রাম ধরবো, মিটারের পরিবর্তে কিন্তু আমরা গ্রাম ধরবো। আচ্ছা, তাহলে ও যদি গ্রাম হয়, গ্রাম থেকে আমরা নেব হচ্ছে কিসে এবারে? কেজিতে, মানে কিলোগ্রামে। কিলোগ্রাম কোথায়? এই যে কিলোগ্রাম। তাহলে এই মিটার থেকে গ্রাম থেকে কিলোগ্রামে নিতে গেলে আমাদের কিন্তু উল্টো দিকে যাচ্ছে, তাই না? তাহলে উল্টো দিকে গেলে কি হয়? ভাগ হয়। তার মানে আমরা কি করব? এই 2400কে ভাগ করব। এখানে একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে কত দ্বারা ভাগ করব? দেখো যেহেতু গ্রামে রয়েছে, গ্রামের জন্য একটি 1 দিব। এখন এখানে প্রত্যেকটি ঘরের জন্য এক একটি করে শূন্য দিতে হয়, তাই না? তাহলে প্রথমে গেল হচ্ছে ডেকাগ্রামে, ডেকাগ্রামের জন্য একটি শূন্য দিলাম। এরপরে গেল হেক্টোগ্রামে, হেক্টোগ্রামের জন্য আমরা কি করব? আমরা কিন্তু হেক্টোগ্রামের জন্য আরও একটি শূন্য দেবো, এখানে আরও একটি শূন্য দিলাম। এরপরে হেক্টোগ্রাম থেকে গেল হচ্ছে কিলোগ্রামে, এই কিলোগ্রামের জন্য কিন্তু আরও একটি শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই 2400কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ভাগফল হবে কত? দেখো আমরা যদি উপরে নিচে আবারও ভাগ করি, উপরে আমরা লিখলাম হচ্ছে 2400, আমরা লিখে দিলাম 2400 এবং একটি ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখে দিলাম 1000। এখন যদি ভাগ করি, আমরা জানি ভাগের ক্ষেত্রে এই উপরের সংখ্যাটিকে কিন্তু এই উত্তরের ঘরে লিখে দিতে হয়, তাই না? উপরে রয়েছে 2400, আমরা লিখে দিলাম 2400। এখন আমরা কি করবো? এই জায়গাতে দশমিকটাকে বসাবো। দশমিকটাকে কোথায় বসাবো? আমরা লক্ষ্য করব নিচে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে। যে কয়টি শূন্য রয়েছে সেই কয় সংখ্যার আগে, উল্টো দিক থেকে সেই কয় সংখ্যার আগে দশমিক বসাতে হবে। এখানে শূন্য রয়েছে 1টি, 2টি, 3টি, তার মানে এখানেও 3টি সংখ্যার আগে আমাদের দশমিকটাকে বসাতে হবে। 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যার আগে, অর্থাৎ এই জায়গাতে যদি আমরা দশমিক বসাই তাহলে হয়ে গেল 2.400। এবং আমরা কিন্তু জানি দশমিকের পরে এই শেষে গিয়ে যতগুলো শূন্যই থাকুক না কেন এগুলোর কোনো দাম থাকে না, তাই না? তাহলে এই শূন্য দুটিকে কিন্তু আমরা এবারে বাদ দিয়ে দেবো। বাকি রইল কি? 2.4। এটি হচ্ছে কি আমাদের উত্তর, মানে ভাগফল। তাহলে আমরা এখানে লিখব বা, এখানে আমরা একটি ব্র্যাকেট দিতে পারি, তাই না? একটি ব্র্যাকেট আমরা দিতে পারি। এখন আমরা লিখব বা কত গ্রাম পেলাম, কত কেজি পেলাম? 2.4 কেজি। এখন কিন্তু আর গ্রাম নেই, এখন হয়ে গেল 2.4
কেজি মানে কিলোগ্রাম হয়ে গেল কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটিকে সবজি, মাছ, চাল সবগুলোকে কিন্তু আমরা এবারে কিলোগ্রামে প্রকাশ করলাম। এবারে আমরা কি করব, আমাদের কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে তিনি মোট কত কেজি বাজার করলেন। অর্থাৎ এই যে যে চাল কিনলেন, সবজি কিনলেন, মাংস কিনলেন, এই তিনটি মিলে মোট কত কেজি বাজার করলেন। এখন মোট বের করতে গেলে কি করতে হবে, এই তিনটিকে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমরা এবারে কি লিখতে পারি, আমরা লিখতে পারি মোট বাজার করলেন। আমরা এখানে লিখতে পারি হচ্ছে মোট, আমরা লিখতে পারি হচ্ছে মোট বাজার করলেন, মোট বাজার করলেন। এখন যদি আমরা যোগ করে দিই, দেখো একটি ব্র্যাকেটের ভিতরে যদি এই তিনটিকে যোগ করে দিই, চাল কিনলেন কত কেজি, 3.5 কেজি, তাই না? 3.5 কেজি। এর সঙ্গে আমরা যোগ করে দেবো কাকে, আমরা দেখতে পাচ্ছি এই যে যে সবজি কিনলেন হচ্ছে 0.8 কেজি। এর সঙ্গে আমরা যোগ করবো কাকে, তিনি যে মাংস কিনলেন 2.4 কেজি সেটিকে, তাই না? আমরা লিখব 2.4 শেষে লিখে দেব কেজি। আচ্ছা, কেজি লিখে দিলাম, তাই না? কেজি। এখন যদি আমরা যোগটা করি, দেখো আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা জানি যোগের ক্ষেত্রে কিন্তু শেষের সংখ্যাগুলোকে শুরুতে যোগ করতে হয়। শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5, এখানে রয়েছে 8। 5 এবং 8কে যোগ করলে কত হয়, আমরা জানি 5 এবং 8কে যোগ করলে হয়ে যায় 13। 13র সঙ্গে এখানে কিন্তু শেষে রয়েছে 4। 13 এবং 4কে যোগ করলে হয়ে যায় 17, তাই না? আমরা দেখো এখানে পাচ্ছি কিন্তু মোট 17। এই 17-এর 7কে লিখলাম হচ্ছে আমরা এখানে শেষে, যেহেতু শেষের সংখ্যা যোগ করেছি আমরা শেষে লিখে দিলাম 7। এই শেষে লিখে দিলাম আমরা 7। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি শেষের সংখ্যার আগে প্রত্যেকটি এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা শেষের আগে কিন্তু একটি দশমিক দেখতে পাচ্ছি, তাই না? এই দশমিকটাকে কিন্তু আমরা এবারে এই আগে এই একই জায়গাতে দশমিকের জায়গাতে লিখে দেব। আচ্ছা, এবারে যদি আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, দেখো এখানে রয়েছে শুরুতে 3, এখানে রয়েছে 0। 3 এবং 0কে যোগ করলে 3ই হয়ে যায়, এবং এই 3-এর সঙ্গে যদি এই 2কে যোগ করি, 3 এবং 2 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে হাতে যে 1 আমাদের ছিল, এই 1কে যদি আমরা যোগ করে দিই, 5 এবং 1 মিলে হয়ে যাবে 6। আমরা এখানে লিখে দিলাম 6। তার মানে আমরা মোট পাচ্ছি 6.7 কেজি। আচ্ছা, তাহলে আমরা এটি দ্বারা বুঝতে পারি কি, তিনি মোট বাজার করলেন 6.7 কেজি। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকে লিখে দেবো 6.7 কেজি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরের অঙ্কের কাছে এবারে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে এরকম 80টি বইয়ের ওজন কত কেজি হবে। দেখো এখানে একটি বইয়ের ওজন কিন্তু আমাদের গ্রামে দেওয়া রয়েছে, তাই না? কিন্তু আমাদের বলা হয়েছে 80টি বইয়ের ওজন কত কেজি হবে, আমাদের কিন্তু উত্তরে কেজিতে বের করতে বলা হয়েছে, কেজিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে যে গ্রাম রয়েছে এই গ্রামটাকে কিন্তু আমরা শুরুতে কেজিতে প্রকাশ করব। তাহলে একটি বইয়ের ওজন যে 124 গ্রাম রয়েছে, 124 গ্রামে কত কেজি হয় সেই কেজিতে প্রথমে আমরা প্রকাশ করব। তাহলে একটি বইয়ের ওজন যে কয়েক কেজি পাবো, সেই কয়েক কেজির সঙ্গে যদি আমরা 80টি বই যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, অর্থাৎ 80কে যদি আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 80টি বইয়ের ওজন কত কেজি হবে, তাই না? দেখো এই অঙ্কটি কিন্তু আরও সহজ। তাহলে আমরা শুরুতে বের করে যে একটি বইয়ের ওজন কত কেজি হয়, এই গ্রাম থেকে যদি আমরা এটিকে কেজিতে প্রকাশ করি, দেখো আমরা 5 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একটি বইয়ের ওজন, আমরা লিখব হচ্ছে একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন আমরা লিখলাম কি, আমরা লিখলাম হচ্ছে একটি বইয়ের ওজন কত কেজি, আমাদের বলা হয়েছে 124 গ্রাম কিন্তু বলা হয়েছে, তাই না? এখানে গ্রামের হিসাব দেওয়া রয়েছে। আমরা লিখলাম একটি বইয়ের ওজন 124 গ্রাম। এখন এই গ্রামকে কিন্তু এই গ্রামে রাখা যাবে না, তাই না? এটিকে কিন্তু আমাদের কেজিতে প্রকাশ করতে হবে। কেজি মানে কি, কেজি মানে কিন্তু কিলোগ্রাম, কারণ আমাদের উত্তরে গিয়ে কিন্তু কেজিতেই প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? এখন এই গ্রামকে যদি আমরা কিলোগ্রামে প্রকাশ করি, দেখো গ্রাম রয়েছে কোথায়, গ্রাম কিন্তু এই যে মিটার দেখতে পাচ্ছি, মিটারের জায়গাতেই কিন্তু আমরা এবারে গ্রাম ধরবো, তাই না? এবং কিলোমিটারের জায়গাতে কিন্তু আমরা এবারে কিলোগ্রাম ধরবো, তারপরে হেক্টোগ্রাম ধরবো, ডেকাগ্রাম এইভাবে করে ধরবো, তাই না? তাহলে আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম, দেখো আমরা একটি সমান চিহ্ন এখানে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 124 রয়েছে, আমরা 124কে একই রকমভাবে রেখে দিলাম, আমরা লিখলাম হচ্ছে 124। এবারে দেখবো যে গুণ হবে না ভাগ হবে, তাই না? দেখো যেহেতু এখানে এখন রয়েছে গ্রামে, এই গ্রাম থেকে যাবে হচ্ছে কিলোগ্রামে, তাই না? তার মানে এই দিকে যাবে, উল্টো দিকে যাবে। আমরা জানি উল্টো দিকে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে এই 124কে যদি আমরা ভাগ করি, দেখো এখানে আমরা একটি ভাগ চিহ্ন দিলাম।
এবারে আমরা ভাগ করব কত দ্বারা, যেহেতু গ্রামে রয়েছে গ্রামের জন্য শুরুতে একটি 1 দিব, এরপরে গ্রাম থেকে যাবে হচ্ছে ডেকাগ্রামের জন্য শুরুতে একটি 0 দেব, তারপরে হেক্টোগ্রামের জন্য আরও একটি 0 দেব, এরপরে কিলোগ্রামের জন্য কিন্তু আমরা আরও একটি 0 দেব। আচ্ছা, তাহলে এখানে মোট হয়ে গেল কিন্তু 1000, তাই না? এখন দেখো, এবার যদি আমরা এদিকে একটি ব্র্যাকেট দিই, দেখো এখানে একটি সমান চিহ্ন দিই, আমরা যদি এবার একটি ব্র্যাকেট দিই, এবারে এই ভাগটিকে যদি আমরা উপরে নিচে করি, দেখো 100 প্রথমে রয়েছে 124, আমরা লিখে দিলাম 124, এবার একটি ভাগ চিহ্ন দিলাম, নিচে বলা হয়েছে 1000, তাই না? আমরা লিখে দিলাম 1000। এখন আমরা জানি এইভাবে উপরে নিচে ভাগ করার ক্ষেত্রে কি করতে হয়, উত্তরের জায়গাতে উপরের সংখ্যাটিকে লিখে দিতে হয়। উপরে রয়েছে 124, আমরা লিখে দিলাম 124। এবারে আমরা কোথায় দশমিকটাকে বসাবো, আমরা জানি নিচে এই যে 1 রয়েছে, 1-এর পাশে যে কয়টি শূন্য থাকে সেই কয় সংখ্যার আগে গিয়ে দশমিক বসাতে হয়। তাহলে এখানে শূন্য রয়েছে কতটি, 1টি 2টি 3টি, যেহেতু 3টি শূন্য তার মানে কিন্তু উল্টো দিক থেকে 3 সংখ্যার আগে আমরা দশমিকটাকে বসাবো। 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যার আগে এই জায়গাতে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাই না? আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কিন্তু কোনো সংখ্যা নেই, আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে সেখানে একটি শূন্য দিতে হয়। আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 0.124। এবারে কিন্তু হয়ে গেল 124 কিলোগ্রাম মানে কেজি, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 124 ভাগ 1000 বা কত কেজি, 0.124 কেজি। এখন কিন্তু এটি হয়ে গেল কেজি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা পেলাম হচ্ছে একটি বইয়ের ওজন 0.124 কেজি। তাহলে একটি বইয়ের ওজন যদি এতটুকু হয়, অর্থাৎ এই কয় কেজি হয়, তাহলে আমাদের প্রশ্নে এবারে বের করতে বলা হয়েছে কি যে 80টি বইয়ের ওজন কত হবে, তাই না? তাহলে ওর সঙ্গে আমরা যদি 80কে গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাবো যে 80টি বইয়ের ওজন কত হবে। খুবই সহজ কিন্তু, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং, আমরা এবারে লিখবো হচ্ছে সুতরাং 80টি বইয়ের ওজন, 80টি বইয়ের ওজন, 80টি বইয়ের ওজন, 80টি বইয়ের জন্য এখন আমরা কি করব, একটি বইয়ের ওজন যা আছে এর সঙ্গে কিন্তু আমরা 80কে গুণ করে দেব। তাহলে একটি বইয়ের ওজন হচ্ছে 0.124, বা আমরা এটিকে বলতে পারি 0.124। এর সঙ্গে আমরা গুণ করে দেব হচ্ছে কাকে, 80কে কিন্তু গুণ করে দেব, তাই না? 80কে আমরা এবারে গুণ করে দেব, আমরা এখানে লিখে দেব হচ্ছে 80, এবং তারপরে আমরা কি করব, আমরা গুণ করে যেটি পাবো সেটি কিন্তু কেজি, তাই না? আমরা এখানে লিখে দেব কেজি। এখন এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখো বন্ধুরা, যখন আমরা এই দুটি সংখ্যাকে গুণ করব তখন আমাদের উত্তর হবে হচ্ছে 9.92 কেজি। তোমরা চাইলে আলাদা জায়গাতে কিন্তু গুণটি করে দেখতে পারো, ঠিক আছে? আমাদের গুণফল হলো 9.92 কেজি, অর্থাৎ আমরা বুঝতে পারি 80টি বইয়ের ওজন 9.92 কেজি। এটিই হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।